ডাকাতি প্রসেসিং করতেছে, ওরা প্রসেসিং করতেছে, এর ভিতরে মনে হয় আমি ঢুকছি। ঢোকা মাত্র দেখি যে গাড়ি কয়েকটা দাঁড়া করানো। আমি ওইটা দেখেই আপনার হুট করে মনে হয় ডাইনে চলে আসলাম। ডাইনে এক বাম পাশে তো সিরিয়াল দুই তিনটা গাড়ি রয়েছে, ঠিক আছে। ডাইন পাশে তো লক করা, তারপরে মনে হয় একটা গাছ ছিল, গাছের উপর মনে হয় এক চাকা বাম পাশে চাকা উঠে দিয়ে ডাইন দিয়ে বের হয়ে গেছি। ডাইনে শোল্ডারে চাকা নামাই দিয়ে তারপর বের হয়ে গেছি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমাদের সাথে আছেন সেবা গ্রিন লাইন পরিবহনের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক হাসান ভাই। তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব। তো সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। চলুন বেশি কথা না বলে আজকের সাক্ষাৎকার ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম হাসান ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের দোয়ায় আল্লাহ পাক অনেক সুস্থতা রাখছে। তো শুরুতে আপনার কাছে জানতে চাইতেছি যে আপনার এই পরিবহন লাইফে কিভাবে আসা, সেই শুরুর গল্পটা। পরিবহন থেকে বলবো নাকি প্রথম থেকে বলবো? প্রথম থেকেই মোটর বলেন। জগতে আমি পরিবহনে যখন ডিউটি করি, হেল্পারি করি, হেল্পারি করতে যাই দেখলাম যে এক একজন প্রায় 10-15 বছর 10-15 বছর ধরে মনে হয় হেল্পারি করে, কিন্তু ড্রাইভিং চান্স পায় না। আমি ওই হিসেবে পরিবহনে 3 মাসের মতো ডিউটি করছি। ডিউটি করার পরে যখন দেখলাম যে এই অবস্থা, তখন আর আমি এই পরিবহন ডিউটি করলাম না। আমি চলে গেলাম অন্য জগতে, যেখানে আমি গাড়ি চালানো শিখতে পারবো, ভালো কি মন্দ। আমার ওই গাড়ি চালানোর নেশা ছিল, যার জন্য মনে হয় যে আমি এই পরিবহনে হেল্পারি করি মাত্র 3 মাস। পরে ট্রাকে আবার হেল্পারি করছি 1.5 বছর 2 বছর মতো। তার পরবর্তীতে ইনশাল্লাহ আমি চান্স পাই গেছি ট্রাকে। পরে ট্রাক চালালাম 5 বছর 5.5 বছর মতো। পরে হুট করে ইগলে চলে গেলাম। ইগল পরিবহন চালাইলাম 6 মাসের মতো। ইগল পরিবহন চালাইছি মালিবাগ থেকে আপনার কুয়াকাটা, বরগুনা, তালতলি ওই রোডে। তখন তো ঘাটে টিপ চালাইতাম না, তখন তো পদ্মা সেতু ছিল না। পাটুরিয়া ঘাটে যাইতাম। তারপরে আবার ওই ইগল সাইডে দিয়ে আবার কাবার ভ্যান চালাইলাম। কাবার ভ্যান থেকেই ওই ইমরান ভাই আবার আমার এইখানে নিয়ে আসলো, এই সেবা গ্রিন লাইনে। ওনাকে আমি বললাম যে ভাই আমার পরিবহন চালানোর খুব ইচ্ছা, তা আপনাদের ওইখানে কোনো ব্যবস্থা করা যায় নাকি? কয় আমি দেখতেছি, কথা বলে। পরে 10-15 দিনের ভিতরেই আমার প্রসেসিং করে আমার ডাক দিছে যে হাসান আসো, দেবার শট আছে, এখন এখন আসো, এখন আসলে চাকরি মানে চাকরি হইতে পারে আল্লাহর রহমত। আল্লাহ যদি করলাম তাহলে যদি তাকায়, তাহলে তোমার চাকরি হবে। পরে আসার পরে ইন্টারভিউ দিলাম, সিভিটিভি জমা দিলাম, ইনশাল্লাহ চাকরি হইলো। এই যে আজ 4 বছর ধরে আমি সেবা গ্রিন লাইন চালাই। এ পর্যন্ত আল্লাহর রহমতে খুব ভালোই আছি, ভালো রাখছে আল্লাহ। তো ভাই, এই মোটর লাইনে আসার পরে প্রত্যেকটা ড্রাইভারের একজন না একজন ওস্তাদ থাকে, মানে যার থেকে তার এই ড্রাইভিংটা শেখা। তো আমার আপনি যেটা বলতে চাচ্ছেন ওইটা হলো, আমার ট্রাকে ওস্তাদ হলো একজন, পরিবহনের ওস্তাদ হলো আরেকজন। কারণ অতি প্রথমে আমি ডিউটি করি যার সাথে, সে পরিবহন, সে ওস্তাদের নাম হলো ইব্রাহিম, বাড়ি ফরিদপুর, ঠিক আছে। আর প্রথম তার দ্বিতীয় যার সাথে ট্রাকে যে আমি মোটর জগৎ সফলতা পাইলাম, সবকিছু মিলে সফলতা পাইলাম, তার নাম হলো মোহাম্মদ শরীফ। তার বাড়ি খুলনায়, ঠিক আছে। সে একটা কোম্পানির গাড়ি চালায় 13-14 বছর ধরে। সে যদি ভালো মানুষ নাই হইতে, তাহলে তারা এতদিন মানুষ রাখতো না। কোন ব্যানারে আছেন তুমি, কোন কোম্পানি? তিনি এখন খুলনা রয়্যাল ট্রান্সপোর্টের গাড়ি চালায়, রয়্যাল পার্সেল অ্যান্ড ট্রান্সপোর্ট। আর আমার পরিবহনে যে ওস্তাদ, তার নাম হলো ইব্রাহিম, তার বাড়ি ফরিদপুরে। সে দেশ ট্রাভেলস হুন্ডাই গাড়ি চালাইতো। আপাতত এখন পরিবহনে যাই ঝামেলার কারণে সে এখন আর পরিবহন চালায় না। সে এখন বাড়িতে ল্যান্ড ক্রুজার গাড়ি চালায়। ভাই, আপনি বেশ অনেক দিন ধরে পরিবহন জগতের সাথে আছেন। তো এর ভিতরে অনেক সময় মজার ঘটনা ঘটে থাকে। তো মজার ঘটনা, কিছু ঘটনা মজার কিছু ঘটনা বলতে, আপনার একদিনকে রাত্রে গাড়ি নিয়ে আমি যাইতেছি। আমরা তো বরিশাল পিরোজপুর রোডে গাড়ি চালাই, গোপালগঞ্জের বরিশাল পিরোজপুর রোডে। আপনার গোপালগঞ্জ পার হয়ে 20-25 কিলোর সামনে ফাঁকা রাস্তা। হুট করেই যেটা দিয়ে বলা মানে ক্রিকেটের যে বল, টেনিস বল, ওই বলটা দেখি লাফাইতেছি। এই জিনিসটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়েছে। আরেকটা দিন আপনার রাস্তা দিয়ে গাড়ি চালাই যাইতেছি সমান জায়গায়, কোনো ঝামেলা নাই, একদম রাস্তা ক্লিয়ার। একটা টার্নিং এ হুট করে দিয়ে একটা মহিলা লাঠি ভর ধরতেছে, রাত বাজে তখন 2:45-র মতো। তখন আমার গায়ের পশমই খারাই গেল হুট করে। আমার দেখে এখন আমার গায়ের পশম খারাই গেছে। এই কথাটা মনে উঠলে আমার গায়ের পশম খারাই যায়।
আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, এখন মানে কিছু গাড়ি আছে যে পারাপারি করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়ে গেল, তো এরকম সরাসরি দুর্ঘটনা কখনো দেখেছেন? আমি এরকম সরাসরি দুর্ঘটনা দেখছি যে আপনার একটা গাড়ি ওভারটেক করতেছে, ঠিক আছে, বামেরটাও ছাড়তেছে না, যে গাড়িটা স্লো করার কথা ছিল, একটা গাড়ি ওভারটেক করলে বামে একটা গাড়ি স্লো করতে হয়, ওই গাড়িটা সাইড দেয় নাই। পরে মনে করেন যে আপনার বামেরটা তো মনে করেন যে বামে যে গাড়িটা ছিল ওই গাড়িটার মনে হয় যে যাতাটা দিছে ও মনে করেন যে ওই যাতা সহ্য করতে পারেনি, পরে মনে হয় বামেরটা চলে গেলো আপনার গাছের সাথে মারি দিল। আর ডাইন সাইডে যে গাড়িটা ছিল, যে গাড়িটা ওভারটেক করতেছে ওই গাড়িটা মনে হয় যে 5 লাইন মাই খাইছে। ওই গাড়িটা 5 লাইন মাই খাই মনে হয় যে পিছনে আমি তো ছিলাম ওই আর অত অত কিছু দেখিনি, পরে মনে হয় যে চলে আসি, কারণ যেখানে একটা দুর্ঘটনা ঘটে ওখানে থাকলে আরো ঝামেলা হয়। আর একটা দেখছি আমার চোখের সামনেই, সেটা হলো আপনার আমাদের গোপালগঞ্জ ডুমদিয়া হুম। একটা পরিবহন আপনার হয়তোবা বেশি সম্ভব ওই গাড়িটা একটা প্রাইভেট আর হলো একটা পরিবহন, সেই প্রাইভেটটা হলো মনে হয় হুট করে মনে হয় যে ডাইনে গল্লি দিছে। ওই গাড়িটা আসছে, প্রাইভেটটা আসছে ঢাকা থেকে, আর আপনার এইটা যাইতেছিল আপনার পরিবহনটা যাইতেছিল ধরেন গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে, ঠিক আছে। ওই গাড়িটা প্রাইভেটের ড্রাইভার এতই অদর ছিল যা বলার মতো না, ওর ডাইনি ভাই ফলো করা উচিত ছিল যে ভাই আমার গাড়িটা ঘুরাবো, আমার জীবনে মায়া আছে। ও কিছু খাইছে মনে হয়, না খেলে এরকম হবে না। ও কোন ডাইনি ভাই কোনো কিছু না দেখেই মনে হয় শুট করে ডাইনি চলে গেছে, ডাইনি যাওয়ার সাথে মনে হয় যে ওর সামনে তার জায়গা নাই, আমি তো ওই পরিবহনটা আসছে ওর সামনে তার জায়গা নাই। এখন ও গাড়িটা মারি দিয়েছে, মারি দেওয়ার সাথেই গাড়ি প্রাইভেটটা একদম সোজা মনে হয় যে দোকানের নিচে যা পড়লো, জায়গায় 2 জন লোক ডেট, জায়গায় 2 জন লোক ডেট। তাহলে এরকম প্রাইভেটের ড্রাইভার দোষটা ছিল প্রাইভেটের। জেনুইন দোষটা প্রাইভেট, আমি নিজের চোখে দেখা, ঠিক আছে, আমি ওখানে দাঁড়ায় মানুষ তো ছিলাম অনেকক্ষণ। বলে যে বড় গাড়ির দোষ, বড় গাড়ি উড়াই দিতে, বড় গাড়ি। এই দেখেন ওই প্রাইভেটের ড্রাইভার যদি একটু দেখতো, সচেতন হইতো, তাহলে তো আর এই দুর্ঘটনাটা ঘটতো না। তাইলে এই যে পরিবহনের দোষটা কোথায়? তাহলে একটা গাড়ি তো হুট করে 10 জায়গার ভিতর বের হবে না, ওর তো কমপক্ষে 1-1.5 গজ জায়গা লাগে, 200 গজ জায়গা লাগে, সে যত ভালো পরিবহনই হোক কমপক্ষে 100 জায়গা লাগবে তার। তো আপনার প্রাইভেট কারের কারণে এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে সমস্যা হয় না? হুটহাট ব্রেক করে। হ্যাঁ, হুট ব্রেক করে, মানে সামনে ক্লিয়ার, ও সামনে যাইতেছে না। হ্যাঁ। আবার আমি একটা গাড়ি দিয়ে ওভারটেক করতে পারছি না, ট্রাকটা ধরেন আমার একটা প্রাইভেট সামনে রয়েছে, একটা ট্রাক বামে রয়েছে, এখন আমি কোনটারে ওভারটেক করবো, ট্রাকে না আপনার প্রাইভেট কারে? সেটাই। আমি ট্রাকে ওভারটেক করতে হলে আমার ট্রাকে ডাইন সাইডে যেতে হবে। হুম। এখন প্রাইভেট কারের ড্রাইভার আপনার রাস্তার মাঝখানে মনে হয় যে নিরিবিলি মনে হয় যে চালাই দিছে, ওই হরেন দিচ্ছে, হরেন শুনেন। আবার এদিকে বামে যদি আমি ট্রাকটা যাতা দিই, তাহলে মনে করেন যে আপনার ট্রাকের অবস্থা খারাপ হয়ে যায়। আবার আর একদিনকে, ঠিক আছে, আমি একটা গাড়ি আপনার পরিবহনের পিছিয়ে পিছিয়ে চালাইতেছি, হুম। ওর থেকে আমি 100 হাত পিছিয়ে আছি। জি। আপনার নিমতলি আপনার মাওয়া এক্সপ্রেস নিমতলি পার হইয়া ওই গাড়িটা পিছনে চালাই দিছি, আর একটা ট্রাক ওভারটেক করতেছে, হুম। একটা ট্রাক ওভারটেক করতেছে। এখন আমি ওর পিছে পিছে ওভারটেক করছি ট্রাকে, ঠিক আছে, ট্রাক ওভারটেক করতে যাই দেখি ও বিপদে পড়ে যাইতেছে, আমার সামনের গাড়িটা বিপদে পড়ে যাইতেছে, হুম। মানে ওর ডাইন পাশে আরেকটা গাড়ি জমা। পরে আমি ও তো ওভারটেক করতেই পারলো না, পরে আমি ওর ওই কায়দা দিয়ে ওই অবস্থা দেখে আমি মনে হয় পিছিয়ে চলে আসলাম, আমি জমা ফেলাইলাম গাড়ি, কারণ ওর পিছে যদি আমি ঢুকাইতে যাই তাহলে তো ও তো এমনি অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ। তাহলে এই জন্য আমরা রোডে যারা গাড়ি চালাবো ভাই বিরাদার যাই আছি, কারো কোনো রকম বিপদ চাইবো না, ঠিক আছে, যে পারতেছে সে যাইতেছে ডাইন দিয়ে, হুম। একেবারে ডাইন দিয়ে সাইড দিয়ে ওই তুই যা, তোর ক্ষমতা আছে তুই যা, আমার ক্ষমতা নাই, আমার রক্ত ঠান্ডা হয়ে গেছে এখন, হুম। আমি রিল্যাক্সে যাইলাম, সমস্যা নাই, তুই পারিস, তোর ডাইনি জায়গা আছে, তুই যা চলে। সেটাই। এই রোডে ঘাটে বিভিন্ন সময় যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার বিষয়টা লক্ষ্য করা যায়, এটার মূল কারণ আপনি কি বলে মনে আপনার করেন? বর্তমানে এক্সপ্রেসওয়েতে আপনার মোটর সাইকেল গাড়িগুলো খুবই রাফ গাড়ি চালায়, ঠিক আছে, মা রোডে দেখা যায় প্রতিনিয়ত হুম। এই মোটর সাইকেল দুর্ঘটনায় লোক মারা রয়েছে, 1-2 জন সব জায়গায় লোকজন মারা যায়। এটা আপনার মোটর সাইকেলে আপনার দেখা যায় ওদের যে লেন আছে, লেন ছাড়া মনে করেন যে পরিবহনের লেনে চলে আসে, তখন তো মনে করেন যে একটা গাড়ি ওভারটেক করতে যায় ওদের হরেন দিয়ে ওরা চাপায় না, ঠিক আছে, সবাই তো আর একরকম না, মাথা গরম ড্রাইভার আছে তারা ওই গাড়ি চালায়, এই জন্য রোডে মনে করেন যে মোটর সাইকেল বেশি মরে। আপনি বলতে চাইতেছেন যে মোটরসাইকেলের কারণে বেশি মোটর সাইকেল আর প্রাইভেট, হ্যাঁ, মোটর সাইকেল আর প্রাইভেটের কারণে বেশি দুর্ঘটনা ঘটে। আর ট্রাকের ড্রাইভার তো ওদের তো কোনো বলার নাই, ওরা ঘুমাই চালায়, রাত দিন 24 ঘন্টা গাড়ি চালায়। আবার দেখা যাচ্ছে আপনার রানিং এ যখন গাড়ি চালায় তখন দেখা যায় ওরা ঘুমে একবার ডাইনে যাতা দেয়, একবার বাই যাতা দেয়, হুম। এই অবস্থার কারণে রোডে দুর্ঘটনা ঘটে।
তবে সব মিলিয়ে নিজে যদি সচেতন থাকি আল্লাহর রহমতে, তাহলে আর দুর্ঘটনা ঘটবে না ইনশাল্লাহ। আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, এখন কিছু যাত্রী বলতেছে যে গাড়ি আস্তে চালাচ্ছেন কেন বা জোরে চালাচ্ছেন কেন, এই নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করে। তো হ্যাঁ, করে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের সরকার যেই থাকুক, গাড়ি তাদের নিয়ন্ত্রণে চলবে, ঠিক আছে? এতে যাত্রী যে যাই বলুক ওইটা আমরা মাথায় নিই না, কারণ যাত্রী সব হলো পাগল। আমি একা মনে করি আমি সুস্থ। গাড়িতে যেই 40 জন যাত্রী থাকবে, একমাত্র আমি সুস্থ, সব পাগল। হুম। আমি যদি এটা মাথায় রাখি তাহলে আমার গাড়ি ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হবে না। যাত্রীদের কথা তো আমার মাথায় নেওয়া যাবে না। যাত্রী এক একজন বলবে যে 140 চালাইতে, 120 চালাইতে, ওইভাবে তো গাড়ি চালানো যাবে না। গাড়ি চালাইতে হবে আমার নিজের মতো করে। যেখানে যাত্রী সুস্থ থাকবে, আমি সুস্থ থাকবো, পুরো ফ্যামিলিটাই সুস্থ থাকবে। জি। ওইভাবে যদি গাড়ি চালাই তাহলে ইনশাল্লাহ সবাই সুস্থ। তো যাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? যাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই একটাই, যে যাত্রীরা ভাই বোনেরা, মা বাবা বয়সে যারা আছেন, আপনারা স্টাফদের সাথে ভালো ব্যবহার করবেন। আমরাও, আমাদের মা বাবা আছে, আমরা কিন্তু আকাশ ছয়টা আসেনি, মাঠে ফুটে ওঠেনি। হুম। স্টাফদের সাথে, ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার, এদের সাথে একটু ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, তাতে এরাও মনে করেন খুশি থাকবে, ভালো হবে। এরা তো আর আপনার কাছে টাকা পয়সা চাইতেছে না। এদের সাথে একটু ভালো ব্যবহার করেন, দেখেন যে এদের মূল্যায়ন আপনারা পান কিনা। হ্যাঁ। একটা যাত্রী, আমি গাড়ি চালাই দিছি, আপনার পিছের থেকে মনে করেন যে একটা যাত্রী একটু ঝাঁকি লাগছে, পিছন থেকে ওইটাই সেই আমার গালি দিল, সুরে বাচ্চা গাড়ি কেমনে চালাস, গাড়িতে ঝাঁকি লাগে কেন? তাই ঝাঁকি যদি না লাগে তাহলে যাইতে হবে আমার বিমানে, হুম। হেলিকপ্টারে যাওয়া লাগবে, তাহলে আমি এখানে আসবো কেন? সেটাই। আমি পরিবহনে উঠবো কেন? ঝাঁকি তো লাগতেই পারে, ঝাঁকি লাগবে না? হ্যাঁ। অনেক সময় আছে যে যাত্রীরা ড্রাইভারের গাড়ি চালানোর উপরে খুশি হয়ে অনেক সময় গিফট বা উপহার দিয়ে যায়, এরকম হ্যাঁ, গিফট বা উপহার পেয়েছেন কখনো? হ্যাঁ পাইছি আমি ওরকম। একটা ঘটনা বলেন তো শুনি। এই আপনার অনেক সময় এই যে ঘাটের রোডে বেশিরভাগই হইতো এগুলো, ঠিক আছে? ঘাটের রোডে এগুলো বেশিরভাগ হইতো, গাড়ি চালাইলে একটু স্পিডে গাড়ি বেশি চালাইলে বা একটু নরম ভাবে গাড়ি চালাইলে, তাইলে মনে করেন যে যাত্রী যেমন মতো গাড়ি চালাইতে পারলে মনে করেন যাত্রীরা উপহার দেয়, গিফট করে, যে ভাই এটা তোমার। আমার এক যাত্রী যে একটা ঘড়ি গিফট করছিল এর আগে, সেই ঘড়িটা নাই, অনেক আগের কথা, আর প্রায় 2-2.5 বছর আগের কথা। আমাকে একটা ঘড়ি গিফট করছিল, ভাই এই ঘড়িটা আপনাকে দিলাম, আপনি ইউজ করেন। ওই ঘড়িটা আমি 1 বছর মতো ইউজ করছি। তো ভাই আপনি তো বর্তমানে হিনো 1J মডেলের গাড়ি চালাচ্ছেন, তো এই গাড়ি কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক শুনতে পেয়েছি। এই গাড়িটা হলো 1J গাড়ি, জাপানি গাড়ি। এরা আসলে এদের কি মাথায় বেড়ে দিচ্ছে বুঝি না, এই গাড়িগুলো যে কেমনে তৈরি করছে এখন তো পুরো আল্লাহ জানে। এই গাড়িগুলো সবচেয়ে বেস্ট, বাংলাদেশের সবচেয়ে বেস্ট গাড়ি হলো এই জাপানি 1J গাড়িগুলো। এই গাড়ির ভিতরে সব দিক দিয়ে মজা। এই গাড়িটা আপনার বৃষ্টির ভিতরে একটু দুর্বল, তো সেভাবে যদি আপনার ব্রেক কন্ট্রোলিং ভালো থাকে তাহলে মনে করেন যে আপনার এই গাড়ি চালানোর কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর শুকনো তো বলবো না, আপনার 100 গজ জায়গার ভিতর পুরো মনে করেন ব্রেক কন্ট্রোলিং। তো বৃষ্টির ভিতরে আপনার রিক্সের কোনো ঘটনা আছে? বৃষ্টির ভিতরে ওইরকম আমি ওইভাবে গাড়ি চালাই না যে আমার সমস্যা পড়তে হয়, এরকম ঘটছে রাস্তায়। যেহেতু আমি গাড়ি চালাই দিছি, রাস্তা আপনার ভিজা, আমার গাড়ি 60-70 আছে, তারপরে আমার সামনে একটা গাড়ি ইমার্জেন্সি ব্রেক মারছে, আমার ওই ইমার্জেন্সি ব্রেক মারা লাগছে। পরে মনে করেন আমি ব্রেকটা করছি, আমার গাড়ি মনে হয় 5টা বেকাতারা হয়ে গেছে। যখন বেকাতারা হয়ে গেছে তখন একটা রাস্তা আছে, তখন কি করতে হবে, তখন আমার ব্রেকটা সাইডে আবার মারতে হবে, হালকা স্লো ব্রেক মারতে হবে। ব্রেক যদি জোরে মারি তাহলে আমার গাড়ি চাকা সব লক হয়ে যাবে, লক হয়ে হালকা লক হলে মনে হয় চাকা স্লিপ করবে। এই হলো আমাদের জাপানি গাড়ি, ঠিক আছে? জাপানিরা অনেক ভালো করছে, গাড়িগুলো অনেক ভালো সার্ভিস দিচ্ছে বাংলাদেশে। তো ভাই ভবিষ্যতে, এখন তো 1J গাড়ি চালাচ্ছেন, ভবিষ্যতে স্কেনিয়া বা হুন্ডাই মডেলের গাড়ি চালানোর ইচ্ছা আছে নাকি? ইনশাআল্লাহ উপর আল্লাহ যদি আমি ইচ্ছা আছে, যদি উপর আল্লাহ সহায় থাকে তাহলে চালাবো, যদি আল্লাহ বাঁচায় রাখে, বাঁচে থাকি। আমার হুন্ডাই গাড়ি চালানোর ইচ্ছা, আর কোনো গাড়ি চালানোর ইচ্ছা নাই। আমার ওস্তাদ বলছে যে বয়স লাগে, বয়স ছাড়া লাইসেন্স বয়সে লাগে, এই দুইটা জিনিস এর ভিতরে না হলে এই এত বড় গাড়ি তোমাকে দেবে না। ভাই তুমি গাড়ি চালাইতেছো, যেখানে চালাও, সময় হলে আমি তোমাকে ডাক দেবো। তার নাম হলো ইব্রাহিম, বাড়ি ফরিদপুরে। সে অনেক ভালো মনের মানুষ। তো ভাই রাতে গাড়ি চালানোর সময় আপনার সাথে কখনো ডাকাতি বা চিন্তার কোনো ঘটনা ঘটছে? অনেক আগে ঘটছিল এগুলো, আরো প্রায় 3 বছর 3.5 বছর আগের কথা। আপনার এইদিকে ভাঙ্গা পার হওয়ার পরে, আপনার ওই যে মনসুরাবাদের আগে, ওইখানে
আপনার বালুর বস্তা আর ইটের গাদি দিয়ে আপনার ওইখানে গাড়ি থামায় মানে ডাকাতি প্রসেসিং করতেছে, ওরা প্রসেসিং করতেছে, এর ভিতর মনে হয় আমি ঢুকছি। ঢোকা মাত্র দেখি যে গাড়ি কয়েকটা দাঁড়া করানো, আমি ওইটা দেখেই আপনার হুট করে মনে হয় ডাইনে চলে আসলাম। ডাইনে এক বাম পাশে তো সিরিয়াল দুই তিনটা গাড়ি রয়েছে, ঠিক আছে, ডাইন পাশ দিয়েও লক করা। তারপরে মনে হয় একটা গাছ ছিল, গাছের উপর দিয়ে মনে হয় এক চাকা বাম পাশে চাকা উঠে দিয়ে ডাইন দিয়ে বাড়ি বেরোয় গেছি, ডাইনে শোল্ডারে চাকা নামাই দিয়ে তারপর বেরোয় গেছি। এরকম ঘটনা ঘটছে। এখন আর এই ডাকাতি মাকাতি এগুলো আর এখন আর দেখা যায় না। এখন তো পদ্মা সেতু হয়ে যাতায়াত করতেছেন, তো পদ্মা সেতু হওয়াতে আপনাদের কিরকম সুবিধা হয়েছে? পদ্মা সেতু চালু হওয়াতে আমাদের সব দিক দিয়ে সুবিধা হয়েছে। আপনার যেমন টিপ বাড়তি, এখন সকালে যাই, সন্ধ্যার ভিতরে মনে হয় পাম্পে চলে আসি, সেই যে ঘুমাই টুমাই রেস্ট। আগে তো এত ঘুমাইতে পারতাম না, এখন ঘুমাইতে পারি, খাইতে পারি, সবকিছু করতে পারি। এখন আর অত প্যারা নাই, আগে যেরকম প্যারা ছিল এখন আর অতটা প্যারা নাই। অনেক সময় আছে না যে গাড়ির টিপ বাড়তি থাকে বা যাত্রী বেশি থাকার কারণে কোনো রেস্টের সুযোগ থাকে না? হ্যাঁ, ওরকম সময় হয় যে আমাদের কোম্পানি মনে হয় যে সকালবেলা এখান থেকে ঢাকা থেকে সাইডে পিরোজপুর গেলে যারা পিরোজপুরে যাত্রী বেশি, এই গাড়ি ঘুরাই দাও ভালো কি মন্দ, ঠিক আছে। তবে ওইরকমটা আমাদের ক্ষেত্রে না, আমাদের ক্ষেত্রে সময় আছে ওইখানে। ওইখানে যায় ড্রাইভার 1 ঘন্টা রেস্ট নিবে, ড্রাইভারদের 1 ঘন্টা রেস্ট দেওয়া হয়। যদি যাত্রী বেশি থাকে, আর যদি যাত্রী আপনার বেশি না থাকে তাহলে মনে হয় 3-4 ঘন্টা রেস্ট পায়। ওইখান থেকে মনে হয় 1 ঘন্টা রেস্ট নিয়ে, যদি যাত্রী বেশি থাকে 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার মনে হয় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। ওখানে যা গোসল করবো, ভাত খাবো, এরপর আমরা রওনা দেবো। খালি শৈলী এনার্জি আছে, শৈলী এনার্জি না থাকলে তো আর গাড়ি চালাতে পারবো না, এটা কোম্পানিও জানে। পরে মনে হয় যে ঢাকার ভিতরে ঢুকি রাতে 8টা-9টা যদি জ্যামজট থাকে 8-9টা বাজে যায় ঢুকে। তারপরে মনে হয় যে আমরা 6-7 ঘন্টা রিল্যাক্সে ঘুমাইতে পারি, যার কারণে এখন ইনশাল্লাহ সড়ক দুর্ঘটনা কমছে পদ্মা সেতু চালু হওয়ার কারণে। বর্তমানে তো আপনি সেবাগিরি লাইন পরিবহনের গাড়ি চালাচ্ছেন, জি। তো সেবাগিরি লাইনের ম্যানেজমেন্ট বা এটার বর্তমানে পরিচালনা কিরকম বা কিরকম সার্ভিস পাচ্ছেন আপনারা মালিক মহোদয় থেকে যদি বলতেন? ইনশাল্লাহ আমাদের যে এখন ম্যানেজমেন্ট আছে, মোহাম্মদ জসিমউদ্দিন স্যার, সে অনেক অত্যন্ত ভালো মানুষ, ঠিক আছে। তার কথা আর ভাষা বলা যায় না। তার জন্য মনে করেন যে এখন এই সবকিছুই উন্নতি হয়েছে। আমাদের সেবা গ্রিন লাইনে এখন অনেকগুলো গাড়ি ঢুকছে, যা বলার মতো না, অনেকগুলো গাড়ি ঢুকছে। আবার মনে করেন যে এই পাম্প টাম আপনার কোম্পানি যাত্রী বাত্রী সব যাত্রী অনেক বাড়ছে, আগের সাথে অনেক বাড়ছে। সে অনেক ভালো মনের মানুষ। একজন হুট করেই উপরে ওঠা যায় না, সে আজকে অনেকদিন ধরে সেবা গ্রিন লাইন ম্যানেজমেন্ট করতেছে। সে আস্তে আস্তে তার ফল সে পাইতেছে, সে ঠিক আছে, সে অনেক ভালো মনের মানুষ। এত দূর থেকে চালিয়ে আসেন, ঢাকা শহরে ঢোকার যে এখন জ্যামের যে সমস্যাটা আমাদের ভোগান্তি কিরকম হচ্ছে? এটা অনেক ভোগান্তি হচ্ছে, এখন কিছু করার নাই। রোডে তো আর পুলিশ নাই, ছাত্ররা এখন মনে হয় যে আপনার ট্রাফিক সিগন্যালই করতেছে, যার কারণে মানে রোডে অনেক সময় লাগতেছে। আজকে মনে করেন যে আপনার সকালবেলা গোপালগঞ্জ থেকে ফার্স্ট ফ্রাইডে আইছি, আপনার 12টা বাজে আমি পাম্পে আসলাম। যেই গাড়ি পাম্পে ঢুকে 9:30-10টার ভিতর পাম্পে ঢুকে, সেই গাড়ি 2 ঘন্টা লেট। আমাদের এগুলো অভ্যস্ত হয়ে গেছে, জাম ঠেলতে ঠেলতে এগুলো আর কোনো আমাদের সয়ে গেছে। এখন যদি 10 ঘন্টাও জাম গজানো লাগে তাহলে মনে হয় যে সমস্যা নেই। তো ভাই আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাস লাভারদের সম্পর্কে কিছু বলতে চান নাকি, বা তাদেরকে কিরকম চোখে দেখেন? বাস লাভারদেরকে আমি ভালোবাসি, মনে থেকে অন্তর থেকে ভালোবাসি, কিন্তু সব বাস লাভার একরকমের না। হ্যাঁ। ভিডিও করে তারা, ঠিক আছে, ভিডিও করে মনে হয় যে এক একজন এক এক রকমের স্পিড দেখায়, রোডে মনে হয় যে পাগলামতি দেখায়, ঠিক আছে। অনেক সময় অনেক কিছু ভিডিও করে মনে হয় যে আপনার টিকটকে ছাড়ে, ফেসবুকে ছাড়ে, সারা মনে করেন যে আমাদের ক্ষতি হয়। আমি এদেরকে ভালোবাসি, ঠিক আছে, এদেরকে আমি মনের অন্তর থেকে ভালোবাসি। আবার অনেক সময় বাস লাভারে আছে যে বাস লাভিং করতে করতে রোডের মাঝখানে চলে যায়, তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলার আছে। তারা অনেকে আছে দেখছি রাস্তার মাঝে চলে আসে ভিডিও করতে করতে, কিন্তু এগুলো ঠিক না। অনেক সময় দেখা যায় যে ড্রাইভার ওই জিনিসটা খেয়াল করে না। দেখা যায় যে অনেক বাড়ি খাইলো, একটা যদি বাড়ি খায় রোডে, তাহলে ওই লোকটা কি অবস্থাটা হবে। সেটাই তো। এই জন্যই যারা বাস্তবার ভাই ব্রাদার আছে তারা তাদের উদ্দেশ্যে একটা বলতে চাই যে আপনারা ভিডিও করেন, কিন্তু রাস্তার মাঝে এখানে আসবেন না। আর ভিডিও এমন ভাবে করেন না যাতে নিজের ক্ষতি হয়, যাতে কোনো ড্রাইভার কোনো স্টাফের ক্ষতি না হয়, সেভাবে আপনারা ভিডিও করেন। আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি, ভালো থাকেন।
তো হাসান ভাই এই গরমের ভিতরে অনেকক্ষণ আমাদের সময় দিলেন, আপনার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শুনলাম। তো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো হাসান ভাই ভালো থাকবেন। ঠিক আছে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ।